চিড়িয়াখানায় একটা দিন কাটানোর কথা ভাবলেই বলুন তো আমাদের চোখে কি ভেসে ওঠে? নানান রকমের পশু পাখির ছবি, তাই না? জেরাল্ড ডারেলের লেখা আ ডে ইন দ্য জু এই চ্যাপ্টারটা আমাদের ঠিক সেই রকমই একটা অভিজ্ঞতা দেয়। কিন্তু আমি জানি অনেক ছাত্রছাত্রীর কাছে এর এত ডিটেলড বর্ণনা মনে রাখাটা একটু কঠিন মনে হয়। তবে চিন্তা করো না, আজকের এই আলোচনায় আমরা শুধু গল্পটা পড়ব না, বরং চিড়িয়াখানার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা দৃশ্যকে একদম অনুভব করার চেষ্টা করব। আর দেখবে, এই আলোচনার পর কোনো প্রশ্নের উত্তরই আর মুখস্থ করতে হবে না, নিজে থেকেই লিখতে পারবে। দেখো, যে কোনো গল্প ভালো করে বুঝতে হলে তার লেখককে একটু চিনে নেওয়াটা খুব দরকারি। জেরাল্ড ড্যারেল, তিনি কিন্তু শুধু একজন লেখকই ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের পশুপ্রেমী, একজন চিড়িয়াখানার রক্ষক এবং একজন কনজারভেশনিস্ট, মানে যিনি পশু পাখি সংরক্ষণের জন্য কাজ করেন। তিনি জার্সি দ্বীপে একটা চিড়িয়াখানা তৈরি করেছিলেন, যেটা আজও ড্যারেল ওয়াইল্ড লাইফ পার্ক নামে খুব বিখ্যাত। তাই আমরা যে গল্পটা পড়তে চলেছি সেটা কোনো বানানো বা কাল্পনিক গল্প নয়, এটা হলো তার নিজের চিড়িয়াখানার নিজের জীবনের অভিজ্ঞতা। পশুদের প্রতি তার যে কি গভীর ভালোবাসা ছিল, সেটাই এই গল্পটাকে এতটা জীবন্ত করে তুলেছে। চলো একবার দেখে নিই আজকে আমাদের যাত্রাপথটা কেমন হবে। আমরা পুরো দিনটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে লেখকের পরিচয় আর চিড়িয়াখানার ভোরের দৃশ্য দিয়ে শুরু করব। তারপর দেখব সকালের ব্যস্ততা, কেমন করে দর্শকরা আসে, আর সবশেষে রাত নামার পর কি হয়। আর একদম শেষে থাকবে পরীক্ষার জন্য কিছু খুব গুরুত্বপূর্ণ টিপস। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। ভাবো তো একবার, যখন পুরো শহরটা গভীর ঘুমে আচ্ছন্ন, চিড়িয়াখানার জীবন কিন্তু ঠিক সেই সময় শুরু হয়ে যায়। ভোরের আলো ফোটারও আগে সেখানকার বাসিন্দারা একে একে জেগে ওঠে। চলো আমরাও লেখকের চোখ দিয়ে দেখি আর কান পেতে শুনি সেই ভোরের প্রথম মুহূর্তগুলো ঠিক কেমন হয়। ভোরের সেই নিস্তব্ধতা প্রথম ভাঙে একটা রবিন পাখির গানে। এরপর তার সাথে যোগ দেয় টুরাকো পাখি। লেখক এর ডাকটাকে খুব সুন্দর করে বলেছেন রিচ ফ্রুটি, মানে ডাকটা ফলের রসের মতো মিষ্টি কিন্তু স্লাইটলি হোর্স, মানে তার মধ্যে একটা হালকা ভাঙা ভাঙা ভারী ভাব আছে। এই সুরের সাথে তারপর মেশে ব্ল্যাকবার্ডের খুব আনন্দের গান। আর সবশেষে যেন সবাইকে জাগিয়ে দেওয়ার জন্যেই চিৎকার করে ওঠে সাদা মাথা ত্রাস পাখি। এই যে পরপর চারটি পাখির ডাকের যে ক্রমটা, প্রথমে রবিন, তারপর টুরাকো, তারপর ব্ল্যাকবার্ড এবং শেষে থ্রাশ, এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবে। এই লাইনটা একবার খেয়াল করো, কি অসাধারণ একটা ছবি তৈরি করছে। লেখক বলছেন একটা পুরুষ ময়ূর নাচছে আর তার বার্নিশড অর্থাৎ চকচকে পালিশ করা লেজটা সূর্যের আলোয় এমনভাবে তুলে ধরেছে যেন মনে হচ্ছে একটা ঝর্ণা। পেখমকে ঝর্ণার সাথে তুলনা করা, এই ইমেজারি বা কল্পচিত্রটা ময়ূরের সৌন্দর্যকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। বর্ণনামূলক প্রশ্নের উত্তরের জন্য এই লাইনটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পাখির গানের রেশ কাটতে না কাটতেই চিড়িয়াখানায় এক নতুন ধরনের ব্যস্ততা শুরু হয়। এবার আর পশুদের নয়, এবার মানুষের আনাগোনা। চিড়িয়াখানার কর্মচারীরা এসে পৌঁছানোর সাথে সাথে চিড়িয়াখানাটা যেন সত্যিকারের অর্থে জেগে ওঠে। ঘড়িতে ঠিক সকাল ৮টা, আর তখনই চিড়িয়াখানার কর্মীরা এসে হাজির হয়। তাদের আসার সাথে সাথেই চারদিকে বালতির শব্দ, ঝাড়ুর শব্দ, এই সব মিলে একটা কর্মব্যস্ততার পরিবেশ তৈরি হয়। লেখকও ঠিক এই সময়টাতে বাইরে বেরিয়ে আসেন, চিড়িয়াখানায় সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য। গরিলাদের খাঁচা পরিষ্কার করার প্রক্রিয়াটা কিন্তু বেশ মজার। প্রথমে তাদের বাইরের জায়গায় ছেড়ে দেওয়া হয়, আর তখন তাদের আচরণ হয় ঠিক যেন স্কুল ছুটির পর ছোট ছোট বাচ্চাদের মতো, প্রচুর দৌড়াদৌড়ি, লাফালাফি আর দুষ্টুমি। তারা চেষ্টা করে ইলেকট্রিক হিটার বা লাইট ভেঙে ফেলার। এই সময় স্টিফেন একটা ঝাড়ু হাতে নিয়ে তাদের ওপর কড়া নজর রাখেন, মানে গার্ড দেন। আর অন্যদিকে মাইক আর জেরেমি খাঁচার ভেতরে ঢুকে সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করে মেঝেতে তাজা সাদা কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয়। এই পুরো দৃশ্যটা পশুদের দুরন্ত স্বভাব আর কর্মীদের ধৈর্য ধরে কাজ করার একটা দারুণ উদাহরণ। চলো এবার আমরা লেখকের সাথে দোতলা গ্র্যানাইটের বাড়িটার ভেতরে ঢুকি, যেখানে যেন একটা অন্য জগৎ অপেক্ষা করছে। এখানে দেখা হবে ইটাম নামের কালো সেলিবিজ এপের সাথে, যার অভিবাদন জানানোর ভঙ্গিটাই অদ্ভুত। সে দাঁত বের করে সবাইকে স্বাগত জানায়।
দোতলায় উঠলেই কানে আসবে টিয়া আর প্যারাকিটের একটা সম্মিলিত কর্কশ চিৎকার, যাকে লেখক বলছেন ক্যাকোফোনি। এই হট্টগোড়ের মধ্যেই আবার শুনতে পাবে সুকু নামের একটা টিয়ার ঘোষণা, আমি খুব সুন্দর পাখি। আবার অন্যদিকে দেখবে দ্রুত পায়ে ছুটে বেড়ানো উজ্জ্বল চোখের বেজি, আর পিঠের ওপর শুয়ে নাক আর থাবা নাড়ানো অদ্ভুত লোমশ আর্মাডিলোকে। প্রত্যেকটা প্রাণীর নিজস্ব চরিত্র এই বাড়িটাকে যেন জীবন্ত করে রেখেছে। গল্পের এই অংশটা খুব আন্তরিক, খুব মিষ্টি। এখানে আমরা পিটি নামের একটা টুরাকো পাখির সাথে পরিচিত হই, যাকে লেখক নিজে হাতে খাইয়ে বড় করেছেন। তাই তাদের মধ্যে সম্পর্কটা আর ৫টা পশু মানুষের মতো নয়, অনেক বেশি গভীর আর স্পেশাল। লেখক ডাকলেই সে উড়ে এসে কাছে বসে, আর তার সেই ভাঙা ভাঙা গলায় কারো কারো কু ডাকটা যেন লেখকের প্রতি তার ভালোবাসারই প্রকাশ। এই ছোট ঘটনাটা পশু আর মানুষের মধ্যেকার সুন্দর বন্ধনটাকে খুব ভালোভাবে তুলে ধরে। টিয়া পাখির হট্টগোল আর বেজিদের ছোটাছুটির জগৎ থেকে বেরিয়ে লেখক এবার প্রবেশ করেন সরীসৃপদের ঘরে। এখানকার পরিবেশটা একেবারে তার উল্টো, বেশ গরম কিন্তু শান্ত আর নিস্তব্ধ। এখানে সময়টা যেন থমকে গেছে। সাপেরা পলকহীন চোখে তাকিয়ে থাকে, ব্যাঙেরা মাঝে মাঝে ঢোক গিলার মতো একটা শব্দ করে, আর টিকটিকিরা পাথরের উপর অলসভাবে ঝিময়। এই যে বৈপরীত্য, এটাই চিড়িয়াখানার বিভিন্ন মেজাজকে আমাদের সামনে তুলে ধরে। সকাল 10টা বাজতেই চিড়িয়াখানার গেট খুলে যায়, আর এই সময় থেকেই দিনের পরিস্থিতিটা সম্পূর্ণ বদলে যেতে শুরু করে। সকালের সেই যে শান্ত সুন্দর পরিবেশটা ছিল, সেটা এবার মানুষের ভিড়ে আর কোলাহলে হারিয়ে যাওয়ার উপক্রম হয়। এই স্লাইডটা গল্পের সবচেয়ে কঠিন সত্যিটাকে আমাদের সামনে নিয়ে আসে। চিড়িয়াখানার দুটো একেবারে ভিন্ন রূপ। একদিকে আছেন কর্মীরা, যারা পশুদের যত্ন নিচ্ছেন, তাদের রক্ষা করছেন, আর অন্যদিকে কিছু দর্শক আছেন যাদের আচরণ অবিশ্বাস্যভাবে নিষ্ঠুর। তারা ঘুমন্ত পশুর দিকে পাথর ছোড়ে, লাঠি দিয়ে খোঁচা দেয়, এমনকি ভাবা যায় শিম্পাঞ্জিকে জ্বলন্ত সিগারেট বা রেজার ব্লেডও দিতে চেষ্টা করে। এখানে লেখক একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন। কর্মীদের আসল কাজ হল পশুদেরকে কিছু মানুষের হাত থেকে বাঁচানো। আর ঠিক এই কারণে লেখক কিছু মানুষের আচরণকে আনসিভিলাইজড বা অসভ্য বলেছেন। কেন এই শক্তিশালী শব্দটা ব্যবহার করা হলো? কারণ তাদের আচরণ এতটাই খারাপ এবং নিষ্ঠুর যে সেটা কোনো সভ্য সমাজের মানুষের কাছ থেকে আশা করা যায় না। তাদের ব্যবহারটা তখন পশুর থেকেও খারাপ হয়ে যায়। পরীক্ষার বড় প্রশ্নের জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। লেখক কেন কিছু মানুষকে আনসিভিলাইজড বলেছেন, এই জায়গাটা ভালো করে বুঝে নেবে। দিনের ব্যস্ততা আর কোলাহলের পর এবার আমরা সন্ধ্যার দিকে এগোচ্ছি। দর্শকদের ভিড় ধীরে ধীরে কমে আসছে এবং চিড়িয়াখানায় আবার সেই সকালের শান্ত পরিবেশটা ফিরে আসতে শুরু করেছে। দিনের কোলাহল শেষে চিড়িয়াখানায় যখন সন্ধ্যা নামে, তখন এক মায়াবী পরিবেশ তৈরি হয়। যে রবিন পাখিটা দিনের শুরু করেছিল, সে দিনের শেষ গান গেয়ে বাসায় ফেরে। আর যারা সারাদিন গাছের গুড়ির মতো লুকিয়েছিল, সেই সাদামুখো প্যাঁচারা তাদের বড় বড় সোনালি চোখ মেলে রাতের জন্য প্রস্তুত হয়। চারিদিকে ছায়া নামে, আর শিম্পাঞ্জিদের শোবার ঘর থেকে খড় নিয়ে খুনসুটির মিষ্টি আওয়াজ ভেসে আসে। আকাশে চাঁদ উঠলে দূর থেকে সিংহের গম্ভীর কাশির শব্দ রাতের নিস্তব্ধতাকে আরও গভীর করে তোলে। আমাদের মূল আলোচনা প্রায় শেষ। এবার আমরা খুব তাড়াতাড়ি পুরো অধ্যায়টা আর একবার ঝালিয়ে নেব এবং মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেদিকে ভালো করে নজর দেব। এই টাইমলাইনটা পুরো দিনের একটা ছবি আমাদের সামনে এক নজরে তুলে ধরে। ভোর হচ্ছে পাখির গানে, সকাল 8টায় কর্মীরা আসছে, পরিষ্কারের কাজ শুরু হচ্ছে, 10টায় দর্শকরা আসছে আর ব্যস্ততা বাড়ছে। সন্ধ্যায় ভিড় কমে গিয়ে আবার শান্ত পরিবেশ। রাতে চিড়িয়াখানা তার নিজের ছন্দে চলছে, আর পরের দিন ভোরে আবার পাখির ডাকে নতুন করে সেই চক্রটা শুরু হচ্ছে। এই চক্রটাই হলো চিড়িয়াখানার জীবনের মূল ছন্দ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যেটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় একটু ভুল বোঝাবুঝি হয়। গল্পে যে পাখিটা নাচছিল, তাকে কি পিহেন বলাটা ঠিক? একটু ভেবে দেখো তো। এর সঠিক উত্তরটা জেনে রাখা খুব জরুরি। মনে রাখবে, পুরুষ ময়ূরকে ইংরেজিতে বলা হয় পিকক, আর স্ত্রী ময়ূরকে বলা হয় পিহেন। লেখক গল্পে মেল পিহেন শব্দটা হয়তো সহজ করে বোঝানোর জন্য ব্যবহার করেছেন, কিন্তু পরীক্ষার খাতায় আমাদের সবসময় সঠিক শব্দটি ব্যবহার করতে হবে।
পিকক লিখলে পরীক্ষক বুঝবেন যে তোমরা বিষয়টা খুব গভীরভাবে জানো। পরীক্ষার জন্য এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। ভোরের পাখির ডাকের ক্রমটা, স্টিফেন, মাইক এবং জেরেমির নির্দিষ্ট কাজ কী ছিল, গ্রানাইট হাউসের পশুদের তালিকাটা, কেন কিছু দর্শককে আনসিভিলাইজড বলা হয়েছে এবং সকালের শান্তি ও দুপুরের বিশৃঙ্খলার মধ্যে যে পার্থক্য, এই পয়েন্টগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। আমরা গল্পের একেবারে শুরুর এই ভাবনাটিতে আবার ফিরে আসি। চিড়িয়াখানার মালিক হওয়া এবং সেখানে বাস করা মানে শুধু পশুদের দেখাশোনা করা নয়, এর মানে হলো ২৪ ঘণ্টা দায়িত্বে থাকা। এই জীবনটা যেমন সুন্দর, তেমনই কিন্তু কঠিন চ্যালেঞ্জে ভরা, আর এটাই হলো এই গল্পের মূল কথা। সবশেষে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। এই পুরো গল্পটা শোনার পর, পশুদের আর কিছু মানুষের আচরণ দেখার পর একবার মন দিয়ে ভেবে দেখো তো, সত্যিকারের খাঁচার ভেতরে আসলে কে বন্দী? খাঁচায় থাকা পশুরা, নাকি সেই সব মানুষেরা যাদের মনটা সংকীর্ণতা আর নিষ্ঠুরতার একটা অদৃশ্য খাঁচায় আটকে আছে? এই ভাবনাটাই হয়তো এই অধ্যায়টির আসল অর্থ আমাদের বুঝতে সাহায্য করবে।